আমরা এখানে আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর পার্টনারশিপ অধ্যায়ের রিটায়ারমেন্ট এবং অ্যাডমিশন দুইটা অধ্যায় আছে আমরা জানি। এখানে রিটায়ারমেন্টের একটা অঙ্ক আমি সমাধান করে দিব, সেটা হচ্ছে এনইউ বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের 2016 সালের অঙ্কটা। তাইলে প্রশ্নের মধ্যে কী বলছে আমরা দেখি। এখানে বলছে এ বি এবং সি আর পার্টনার্স ইন দ্য ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইজ ইন বলছে প্রপোর্শন 3:2:1। তাইলে এবিসি একটা ব্যবসায় তিনজন অংশীদার, তারা কি করে তাদের ব্যবসায়ের লাভ এবং ক্ষতি সেগুলো শেয়ার করে নেয় 3:2:1। একজন 3 ভাগ, একজন 2 ভাগ, একজন 1 ভাগ। এই যে এখানে 3 ভাগ 2 ভাগ 1 ভাগ কম বেশি হওয়ার কারণ হচ্ছে একজন ব্যবসায় মূলধনের টাকা বেশি দিছিল, আরেকজন তার থেকে কিছু কম দিছিল, আরেকজন তাদের চেয়ে আরও কম দিছিল। তার জন্য তারা এইভাবে চুক্তির মধ্যে 3টা অনুপাত নির্ণয় করে রাখছে, যাতে ভবিষ্যতে তাদের ব্যবসায় লাভ ক্ষতি মূলধন সহ যা কিছু আছে সব কিছু তারা এই অনুপাতে ভাগ করে নিতে পারে। চুক্তির অংশীদারদের মধ্যে সবসময় এটা রেশিও এইভাবেই দিয়ে দেওয়া হয়। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম মার্চ 31, 2015 ওয়াজ এস ফ্লোজ। 2015 সালের 31 মার্চ তারিখে এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। তাহলে যেহেতু একটা রিটায়ারমেন্টের অঙ্ক, এই ব্যালেন্স শিটে 3জনের তথ্য দেওয়া থাকবে, আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো একজন ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো অ্যাসেট পাশে ক্যাশের টাকা আছে 2,500, স্টক আছে 25,000, অ্যাকাউন্ট রিসিভেবল 16,000, তার থেকে লেস অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট হচ্ছে 5,000। তাহলে এখানে টাকা পাওয়া যাবে 11,000। ইকুইপমেন্ট 35,000 আর ফ্যাক্টরি বিল্ডিংয়ের টাকা আছে 53,000। লাইবিলিটিসের পাশে দেখো অ্যাকাউন্টস পেবল, তারপর নোটস পেবল, দুইটা হচ্ছে পাওনাদার এবং প্রদেয় বিল। রিজার্ভ, এই রিজার্ভটা হচ্ছে সঞ্চিতি। তাহলে আমরা জানি কোনো সঞ্চিতি এবং কোনো মুনাফা যদি থেকে থাকে সেটা পুরাতন অংশীদাররা তুলে নিয়ে যায়। তাহলে এখানে পুরাতন না, এখানে তো যারা আছে সবাই পুরাতন। তাহলে এই যে রিজার্ভের টাকা 7,500, এইটা তারা কি করবে, তাদের 3জনের মধ্যে ভাগ করে ফেলবে। তাইলে 3জনের মধ্যে যদি ভাগ করে নেয়, আমরা এখানে এটা জাবেদা কি লিখব, আমরা জাবেদা লিখব 1 নাম্বার রিজার্ভ লিখবো আমরা ডেবিট, কারণ রিজার্ভ মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর তুলে নিয়ে গেলে সেটা হয়ে যাবে ডেবিট। কারা তুলে নিয়ে যাবে? 3জন, এ বি এবং সি। তাহলে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। ক্যাপিটাল লেখার কারণ হচ্ছে সেই টাকাটা তুলে নিয়ে গিয়ে তারা মূলধনের সাথে সমন্বয় করে ফেলবে, তাহলে মূলধনের টাকা বৃদ্ধি পাবে। এখন এটা অনুপাত তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম 3:2:1। তাহলে 3 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6। তাইলে এখানে 7,500কে 6 দিয়ে ভাগ দিব, এর টাকা বের করার সময় 3 দিয়ে গুণ দিব, টাকা আসবে 3,750। আবার আমরা এই টাকাকে বি এর টাকা বের করার সময় 6 দিয়ে ভাগ দিব, আবার 2 দিয়ে গুণ দিব। সি এর টাকা বের করার সময় আবার 6 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে গুণ। তার মানে কি, অনুপাতের টাকাগুলো ভাগ করতে গেলে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করবা লাগবে, আর যার টাকা বের করব তার অনুপাত দিয়ে গুণ করলেই তার টাকা বের হয়ে আসবে। তো রিজার্ভ দিয়ে আমরা জাবেদাটা দেখিয়ে দিলাম। এবার ক্যাপিটাল বলছে এ বি সি, 3জনের মূলধন আছে 40,000, 30,000, 25,000। এখন এই ব্যালেন্স শিট দুই পাশ মিলানো আছে। এখানে দেখো বি রিটায়ার বলছে অন দ্যাট ডেট, ওই তারিখে 31 মার্চ তারিখে বি ব্যবসা ছেড়ে চলে গেছে। সাবজেক্ট বলছে কি, টু দ্য ফলোয়িং কন্ডিশন। এখানে এ বি সি ডি ই 5টা টার্ম দাও। এ নাম্বার, দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড বলছে টাকা 18,000। এখানে গুডউইল ব্যবসায় মূল্যায়ন করা হয়েছে কত টাকা? 18,000। তাহলে গুডউইল যদি মূল্যায়ন হয়, গুডউইলের টাকা বৃদ্ধি পাইছে, তার জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে। সেইটা আমরা কি লিখব? 2 নম্বরে আমি লিখছি গুডউইল ডেবিট, যেহেতু গুডউইল বৃদ্ধি পাইছে। সেটা কয়জনের? 3জনের মধ্যে। তাইলে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। এই টাকা কিভাবে আসবে? ওই যে আমাদের অনুপাতের যোগফল 6, 18,000 টাকাকে 6 দিয়ে ভাগ দিতে হবে। 3 দিয়ে গুণ দিলে আমরা এর টাকা পাবো, 2 দিয়ে গুণ দিলে বির টাকা পাবো, আর 1 দিয়ে গুণ দিলে সির টাকা পাবো। তাহলে গুডউইলের টাকাটা আমরা ভাগ করে দিলাম। এখন দেখো ইকুইপমেন্ট টু বি ডিপ্রিসিয়েটেড 10%, তার মানে কি সম্পত্তি এখানে হ্রাস পাইছে। সম্পত্তি যদি হ্রাস পায় তার জন্য একটা জাবেদা হবে, সেইটা আমরা কি লিখব? 3 নম্বরে আমি লিখছি রিভ্যালুয়েশন ডেবিট, আর সম্পত্তি কমে গেলে সেইটা হয় ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট, আর এখানে ইকুইপমেন্ট হয়ে যাবে ক্রেডিট। তারা বলছিল 10%, তাহলে ইকুইপমেন্টের টাকা আমাদের এখানে দেওয়া আছে, দেখো কত টাকা? 35,000। 35,000-এর 10% আমরা লিখে দিছি 3,500। এই যে সি নাম্বারে লিখছে স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বলছে বাই 20% অ্যান্ড বিল্ডিং বাই 10%। স্টক এবং বিল্ডিং এই দুইটা 20% এবং 10% বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাওয়ার জাবেদা দিতে হবে, সেটা কি? এই যে আমি লিখছি 4 নম্বরে রিভ্যালুয়েশন হবে ডেব। এই যে এখানে সম্পত্তি যেহেতু বৃদ্ধি পাবে, তাহলে এটা আমি লিখে দিছি নিয়ে
পাঁচ নম্বরে আমরা লিখছি দেখো স্টক লিখছি ডেবিট আর বিল্ডিং লিখছি ক্রেডিট। এটা চাইলে আমরা ওইখানে দিতে পারতাম। স্টক লিখছি ডেবিট যেহেতু বৃদ্ধি পাইছে, বিল্ডিং লিখছি ডেবিট। স্টক 20% বৃদ্ধি পাইছে 5000 আর বিল্ডিং 10% বৃদ্ধি পাইছে 5300 আর দুইটা মিলে টোটাল হচ্ছে রিভ্যালুয়েশন পুনর্মূল্যায়ন 10300। তাহলে এখানে দুইটা সম্পত্তি বৃদ্ধি পাওয়ার জাবেদাটাও আমরা দিয়ে দিলাম। এবার প্রশ্নে আরও লেখা আছে দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেটস টু বি ইনক্রিজ 1250 টাকা। অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা আছে সেইটা 1250 টাকা বৃদ্ধি করতে হবে। তাহলে এটা যেহেতু দায় বৃদ্ধি পাইছে তার জন্য একটা জাবেদা দেওয়া লাগবে। দায় বৃদ্ধি পেলে জাবেদা জানি আমরা রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট সেটা ক্রেডিট। আরেকটা দেখো লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, যারা কাজ করে তাদের মজুরি বাবদ ক্ষতিপূরণ এখানে আছে 1500 টাকা। তাহলে এটা যেহেতু খরচটা যেহেতু বকেয়া রয়ে গেছে তাহলে সেইটা দায় বৃদ্ধি পাইলে সেইটা হবে ক্রেডিট। তাহলে এই দুইটা দায় মিলেই আমরা আরেকটা জাবেদা লিখে দিই। এই যে লিখছি আমি রিভ্যালুয়েশন ডেবিট আর দায় বৃদ্ধি পাইলে আমরা জানি কি হয় ক্রেডিট। সেখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট হবে ক্রেডিট, লাইবিলিটি ওয়ার্কম্যান সেটা 1500 টাকা আর অ্যালাউন্সের টাকা হচ্ছে 1200। দুইটা দায় বৃদ্ধি পাইছে, ক্রেডিট হয়েছে এই টাকা আর রিভ্যালুয়েশনের টাকা লিখে দিলাম। এখন এখানে একটা কাজ চলে আসে, সেইটা আমরা জানি কি কাজটা হচ্ছে এই যে রিভ্যালুয়েশন বাবদ কিছু কাজ আসছে, সম্পত্তি এবং দায় কখনো বৃদ্ধি পাইছে কখনো হ্রাস পাইছে। এই হ্রাস বৃদ্ধি পাওয়ার কারণে এখানে কিন্তু মুনাফা বা ক্ষতি হইতে পারে। এই যে মুনাফা বা ক্ষতি হইতে পারে তার জন্য একটা জাবেদা দেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমে হিসাব করে দিই এখানে কি ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে এখানে প্রথমে আমার এখানে ইকুইপমেন্ট হ্রাস পাইছিল 3500, সেইটা হচ্ছে আমার ক্ষতি। আবার দায় বৃদ্ধি পাইছিল 2750, তাহলে 3500 2750 আমার মোট ক্ষতি হয়েছে 6250। তার মধ্যে যদি সম্পত্তি বৃদ্ধি পেয়ে গেছে 5000 আর 5000 10300, তাহলে বিষয়টা বুঝতে পারলাম। দেখো সম্পত্তি বৃদ্ধি পাইছে 10300, সেইটা আমার জন্য মুনাফা। আর দায় এবং সম্পত্তি বাবদ আমার ক্ষতি হয়েছে 6250। তাহলে কি করতে হবে 10300 থেকে ওই টাকাটা বাদ দিয়ে দিলে 4050 টাকা অবশিষ্ট থাকে, তাহলে সেইটা আমার মুনাফা। আবার বলি আমার এখানে মুনাফা হচ্ছে 10300 আর ক্ষতি হয়ে গেছে 6250, তাহলে মুনাফার টাকা থেকে ক্ষতির টাকা বাদ দিয়ে দিলে আমার আরও অবশিষ্ট মুনাফা থাকবে 4050। এই যে 4050 রিভ্যালুয়েশনের মুনাফা, এইটা তাদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে বন্টন করে দিলে তাদের যেহেতু মুনাফা ক্যাপিটালের টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই জাবেদা লিখছি দেখো রিভ্যালুয়েশন ডেবিট এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল। আর টাকা হয়তো আমাদের আগে অনুপাত ছিল 3 2 এবং 1, সেটা দ্বারা ভাগ করে দিলে এই টাকাগুলো চলে আসবে। এই টাকাকে 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আবার এই টাকাকে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, আবার 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, টাকাগুলো আমরা পেয়ে যাব। আরও একটা জাবেদা যে আমি এখানে লিখছি বি ক্যাপিটাল এবং বি লোন, এইটা নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না। এটা আমরা এখন কিছু অঙ্ক করি তারপর বলে দিব যে এই টাকা কোথা থেকে আসছে, আবার আমরা এখানে আসবো। এখন একটা কথা হচ্ছে আমরা যখন রিটায়ারমেন্টে আসার আগে অ্যাডমিশনের অঙ্কগুলো করছিলাম, অ্যাডমিশনের জার্নাল এবং অ্যাডমিশনের কাজগুলো ভালো করে বুঝে আসলে রিটায়ারমেন্টে কোনো কিছুই শেখা লাগে না, শুধু প্রশ্নটা দেখে কি কি কাজ করতে হবে সেটা অটোমেটিকই পারা যায়। যেমন এই জার্নালগুলো আমরা দিয়ে দিলাম, সবগুলো আমাদের কাছে পরিচিত মনে হয়েছে, শুধু বুঝে বুঝে লিখে দিতে হয়েছে, এইটুকুই। এখন প্রশ্নে দেখো কি বলছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, তিনটা কাজ রিভ্যালুয়েশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কি ব্যালেন্স শিট। তাহলে জার্নালটা আমাদের করতে বলে নাই, কিন্তু তাও আমরা জার্নালটা করে ফেলছি। এই যে এখানে একটা লাইন আছে দেখো, ইট ওয়াজ এগ্রিড দ্যাট এ এন্ড সি উইল শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য ফিউচার দ্য রেশিও 3:2। যখন বি ব্যবসা থেকে রিটায়ার্ড নিয়ে ফেলছে তাহলে ব্যবসার মধ্যে আছে কারা এ এবং সি, বি চলে গেছে অবশিষ্ট আছে এ সি। তাহলে এ এবং সি রাজি হয়েছে তারা ব্যবসায় ভবিষ্যতে যখন দুইজন হয়ে গেছে তখন তারা লাভ ক্ষতি যা কিছু আছে সব কিছু তারা 3:2 ভাগ করে নেবে, সেটা এখানেই বোঝা যায়। এই যে তিনজন ছিল, তিনজন থেকে একজন তো চলে গেছে, একজন চলে যাওয়ার পর থাকবে দুইজন, তাহলে তখন দুইজন তাদের মধ্যে আবার নতুন করে একটা চুক্তি করে নেবে যে আমরা কিভাবে ব্যবসায় থাকবো, আমরা কিভাবে ব্যবসাটা পরিচালনা করব। তাই তাদের এখানে এই নতুন অনুপাতটা দিয়ে দিছে। এখন আমাদের কাজ জার্নাল তো করে ফেলছি, আমরা এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট রিভ্যালুয়েশন এবং ক্যাপিটাল তোমাদের দেখাই দিই। রিভ্যালুয়েশন মানে হচ্ছে জার্নাল যে আমাদের করা আছে সেই জার্নাল মতো আমাদের
শুধু গড় বানিয়ে টাকাগুলো লিখতে হবে। কিভাবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টিকুলার্স, টাকা, পার্টিকুলার্স এবং টাকা। এইটার মধ্যে আমাদের কাজ হচ্ছে জাবেদার মধ্যে যে আমরা কিছুবার রিভ্যালুয়েশন লিখছিলাম, ওই রিভ্যালুয়েশনগুলো আমরা যেই দিকে লিখছিলাম সেগুলো নিয়ে এখানে কাজ করা লাগবে। যেমন ইকুইপমেন্টের জার্নালে আমরা লিখছিলাম রিভ্যালুয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। ওই যে রিভ্যালুয়েশন ডেবিট ছিল তাই ডেবিট পাশে 3500, নাম হবে ইকুইপমেন্ট। আরেকটা জার্নালে আমরা লিখছিলাম রিভ্যালুয়েশন ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল, লাইবিলিটি ওয়ার্কম্যান, এই দুটো ছিল ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন যেহেতু ডেবিট আর ক্রেডিট পাশের নাম দুইটা, তাই এই দুইটা নামের টাকা এখানে লিখে দিব। এইটা হয়ে গেল। তারপরে জার্নালে ছিল বিল্ডিং এবং স্টক ডেবিট আর রিভ্যালুয়েশন ছিল ক্রেডিট। রিভ্যালুয়েশন যেহেতু ক্রেডিট ছিল আমরা এখানে গিয়ে লিখবো ক্রেডিট পাশে, যেহেতু নাম ডেবিট দিকে দুইটা আছে, টাকা ভাগ করে দিলাম। রিভ্যালুয়েশনের টাকা ছিল 10,300 আর ডেবিট পাশে নাম ছিল দুইটা মিলিয়েই কিন্তু 10,300, তাই আমরা বিল্ডিং এবং স্টক 5,300 5,000 লিখে দিলাম। তোমরা জার্নালগুলো দেখে দেখে এখানে মিলে নিতে পারো। তারপর আবার আরেকটা জার্নালে ছিল যে রিভ্যালুয়েশন ডেবিট, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ক্রেডিট। তাহলে রিভ্যালুয়েশন যখন ডেবিট আর তিনটা নাম যেহেতু ক্রেডিটে আছে, আমরা এখানে নামগুলো লিখবো ডেবিট পাশে, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। তাদের টাকাগুলো লিখে দিলাম, টোটাল হয়ে গেছে 4,050। আর কোথাও যেহেতু রিভ্যালুয়েশন নাই, আমাদের অঙ্কটাও এখানে শেষ। এগুলা যোগ করলে 10,300, এগুলা যোগ করলেও 10,300। এটার কাজ এতটুকুই। সবসময় আমাদের শুধু রিভ্যালুয়েশন জার্নাল থেকে নিয়ে আসতে হবে কোন পাশে আছে, আর বিপরীত দিকের নাম এবং টাকাগুলো লিখে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এখানে আজকে এখন যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে রিটায়ারমেন্টের। রিটায়ারমেন্ট যদি হয় বা অ্যাডমিশন যাই হোক, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্টিকুলার্স এ বি সি, ব্যবসায় কয়জন আছে? 3 জন। ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধন যেটা, সেটা এর 40,000, বি এর 30,000, এখানে আছে 25,000। তাহলে 3 জনেরই টাকা আছে। 3 জনেরই যেহেতু টাকা আছে, তারপর আমাদের দেখতে হবে আর কোথায় কোথায় ক্যাপিটাল আছে। যেমন আমাদের, তোমরা খাতার মধ্যে দেখো প্রথম জার্নালেই ছিল রিজার্ভ ডেবিট, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ক্রেডিট। তাই আমরা ক্রেডিট পাশে গিয়ে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটালের টাকা লিখে দিলাম। তারপরের জার্নালে ছিল গুডউইল ডেবিট, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ক্রেডিট। ওই যে তিনটা ক্যাপিটাল ক্রেডিট ছিল, তাই আমরা এই ক্রেডিট পাশে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটালের টাকা লিখে দিলাম, নাম হবে গুডউইল। আবার বাকি যে জার্নালগুলো ছিল ওইগুলোতে কিন্তু আর সি ক্যাপিটাল নাই। সবার শেষে জার্নালে আমাদের এখানে ক্যাপিটাল আছে একটাতে, রিভ্যালুয়েশনের ওইখানে। তাহলে ওইখানে জার্নাল কি ছিল? রিভ্যালুয়েশন ডেবিট, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ক্রেডিট। তাই আমরা লিখে দিলাম এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। টাকাগুলা, এটা খতিয়ানটা শুধু নাম দেখে টাকাগুলা নিয়ে লিখতে হবে, বিপরীত নামটা লিখে দিলেই হবে। এখন সবার শেষে একটা জাবেদা ছিল বি ক্যাপিটাল ডেবিট, বি লোন ক্রেডিট। ওইটা তো আমরা লিখি নাই। তাহলে এখন আমরা এটার কাজ করব। এটার কাজ করার সময় তোমাদের একটা কথা বলে দিই, ব্যবসার থেকে যখন বি চলে যাবে, সে কি করবে? চলে যাওয়ার সময় তার মূলধন এবং যা কিছু বাবদ যত টাকা দাবি আছে সবগুলা সে বাকিদের কাছে বলবে আমার ওইগুলো আমাকে দিয়ে দাও। এখন যারা ব্যবসায় রয়ে গেছে তারা যদি তাকে ওই টাকাগুলো তার পাওনা বাবদ ওই সময় না দিতে পারে, তাহলে সে বলবে ঠিক আছে আমার টাকাগুলো ব্যবসায় থাক, কিন্তু ওই টাকাটা ব্যবসায় তো মূলধনভাবে থাকতে পারবে না, কারণ সে চলে যাচ্ছে। তাইলে তার যে দাবির টাকা আছে সেটা আগে আমরা এখানে নির্ণয় করে নেই। কিভাবে? এখানে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত আসে নাই, সবগুলা ফাঁকা। তাহলে এখানে এই যোগফল হচ্ছে 54,775, এটার যোগফল হচ্ছে 39,850, এই পাশের যোগফল হচ্ছে 29,925। এই যোগফলগুলো আমরা এই পাশে লিখব। লেখার পর আমরা জানি এখানে ব্যালেন্স সিডি লিখতে হয়। ব্যালেন্স সিডি কি? যারা এখনো ব্যবসায় আছে তাদের মূলধন বাবদ কত টাকা। তাইলে এই যে 54,000 লিখলাম, এখানে কিন্তু কোনো টাকা নাই, তাহলে মূলধনের টাকা বসবে 54,775, এখানে টাকা বসবে 29,925। আর বি এর ব্যালেন্স সিডি হবে না। কেন হবে না? বি তো ব্যবসা থেকে চলে গেছে। তাহলে সে যে চলে গেছে সে কত টাকা ব্যবসার মধ্যে পায়? 39,850। এই টাকা যে সে ব্যবসার থেকে নিয়ে যাওয়ার কথা, আমাদের প্রশ্নে কিন্তু কোনো জায়গায় বলে নাই যে এ এবং সি ওই টাকাটা বি কে দিয়ে দিছে। তাহলে কি বুঝতে হবে এখানে? বি এর যে ওই মূলধনের ওই টাকাটা, সেইটা ব্যবসার মধ্যে রয়ে গেছে। কি হিসাবে রয়ে গেছে? সেটা ঋণ হিসাবে রয়ে গেছে। এই কথাটা যেন সবার ভালো করে মনে থাকে। যখন কোনো অংশীদার ব্যবসা থেকে চলে যাবে, তার ব্যবসা থেকে যে টাকাটা পাওয়ার কথা মূলধন এবং অন্যান্য কিছু বাবদ,
সেইটা যদি সে না নিয়ে যায়, প্রশ্নে কোথাও বলা না থাকে যে সে নিয়ে গেছে, তাহলে আমাদের বুঝতে হবে সেইটা বাকি ওদের কাছে ঋণ স্বরূপ রয়ে গেছে। তাই আমরা এখানে এই টাকাকে লিখব বি লোন, এটা বি এর ঋণ হিসাবে রয়ে গেছে কাদের কাছে, এ এবং বি এর কাছে। তাই আমরা এখানে শেষের দিকে একটা জাবেদা লিখছিলাম, জার্নালটা কি ছিল, বি ক্যাপিটাল ডেবিট আর বি এর লোন। বি ক্যাপিটাল ডেবিট কেন, বি এর মূলধন তো চলে গেছে, সেটা ডেবিট হয়ে গেছে, আর ব্যবসায় যেহেতু দায় বৃদ্ধি পেয়েছে তাহলে বি লোন হয়ে গেছে ক্রেডিট 39,850। এই ছিল এই জার্নালটা। তাহলে এইটাই ছিল এখানে আলোচনার মূল বিষয়। যখন ব্যবসার থেকে একজন চলে যাবে, তার টাকাগুলো যদি ব্যবসায় থেকে যায় মূলধন এবং অন্যান্য কিছু বাবদ, সেইগুলো বাকিদের কাছে ঋণ হিসাবে থেকে যাবে, আর যদি নিয়ে যায় তাহলে তো অন্য কথা। এখন আমাদের কাজ কি, ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে আমরা জানি প্রশ্ন, আমি তোমাদের সব সময় প্রশ্ন থেকে মিলাই মিলে দেখাই দিই, এখানেও সেমভাবে আমরা ব্যালেন্স শিটটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নের মধ্যে ক্যাশ ছিল 2,500, তাইলে আমাদের 2,500 যে ক্যাশ ছিল, আর জার্নাল যখন আমরা করলাম এবং সমস্ত প্রশ্নটা পড়লাম, কোথাও কিন্তু কোনো জায়গায় ক্যাশ পাই নাই, তার মানে কি হয়েছে, ক্যাশ ওই টাকাই আছে। তাহলে ক্যাশ লিখলাম আমরা 2,500। তারপর হচ্ছে স্টক। স্টক বলছে আমাদের প্রশ্নে অ্যাপ্রিসিয়েট 20%, মানে 20% বৃদ্ধি পেয়েছে। 20%টা হচ্ছে 5,000, তাহলে 25,000 এবং 5,000 মিলে টোটাল 30,000। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমাদের প্রশ্নে, দেখো তোমরা 16,000। 16,000-এর সাথে সঞ্চিতি আগেরই ছিল 5,000, আরও নতুন করে সঞ্চিতি বলছে 1,250। তাহলে 16,000 থেকে 6,250 টোটাল বাদ দিব 9,750। এবং ইকুইপমেন্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল 35,000, সেখানে বলছে 10% কমে গেছে। তাহলে 35,000 থেকে 10% 3,500 বিয়োগ করে 31,500, কমে গেলে বিয়োগ হয়ে যায়। ফ্যাক্টরি বিল্ডিং, বিল্ডিংয়ের টাকাটা বলছে তারা 10% বৃদ্ধি পাইছে। তাহলে বিল্ডিংয়ের টাকা ছিল 53,000, 10%-এ 5,300 বৃদ্ধি পাইছে, এই 58,300 হয়ে গেছে। তারপর আছে আমাদের প্রশ্নের নিচের দিকে গিয়ে বলছিল 1 নম্বর সমন্বয়, যে দ্য গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালুড 18,000 টাকা। গুডউইল যদি ভ্যালুড বলা থাকে তাহলে সেটা কিন্তু ব্যালেন্স শিটে আসে, আর যদি গুডউইল ফিক্সড বলা হয় সেটা কিন্তু ব্যালেন্স শিটে আসে না। তাহলে যেহেতু এখানে গুডউইল ভ্যালুড আছে, এই 18,000 টাকা এখানে আসবে, যোগ করে দিলে 1,50,050। ক্রেডিট পাশে গিয়ে আমরা দেখব আগে প্রশ্নের মধ্যে কি ছিল। প্রশ্নের মধ্যে আগে ছিল অ্যাকাউন্টস পেয়েবল, সেটা 19,000, কোনো পরিবর্তন হয় নাই, সেটা রয়ে যাবে। প্রশ্নে ছিল নোটস পেয়েবল 5,000, কোনো পরিবর্তন হয় নাই, সেটা আমরা লিখব। সমন্বয়ে ছিল লাইবিলিটি ওয়ার্কসম্যানের যে ক্ষতিপূরণ, সেটা আমরা লিখব 1,500 টাকা। তারপর বি এর যে লোন তৈরি হয়েছিল 39,850, কারণ বি যে তার টাকাগুলো ব্যবসায় এখনও রেখে চলে গেছে, এ এবং সি এর কাছে সেইটা ঋণ, তাহলে বি এর লোন 39,850। এবার আসলাম আমরা ক্যাপিটালে। এখন নতুন ফার্মে কিন্তু ক্যাপিটাল হবে দুইজনের, যেহেতু বি চলে গেছে, এ এবং বি সি এর, তাহলে ক্যাপিটাল এ সি কোথার থেকে আসবে, এই যে ব্যালেন্স সিডি লিখে আমরা ক্যাপিটাল লিখছিলাম, নতুন ক্যাপিটাল, এটা ছিল প্রারম্ভিক মূলধন, এটা সমাপনী মূলধন। তাহলে এই হচ্ছে ক্যাপিটালের টাকা, যোগ করে দিলে 84,700, যোগ করে নিয়ে আসলে 1,50,050। এখানে আমাদের অঙ্কটা শেষ। এইটুকুই ছিল তোমাদের সাথে আলোচনা। রিটায়ারমেন্টের অঙ্কটা খুব কঠিন কিছু না, ভালো করে প্র্যাকটিস করলে বুঝে নিতে পারবা। ঠিক আছে, এই অঙ্কটা আমরা এখানে রেখে দিলাম, আগামী ক্লাসে আরও একটা অঙ্ক দেখব।